এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নিজাম। ওনার বাড়ি মুন্সিগঞ্জের মুক্তারপুরের আধারিয়াতলা নামক গ্রামে। মূলত ওনার সাথেই এই ঘটনাটি ঘটেছে, তাই উনি নিজের অভিজ্ঞতা যেটা হয়েছিল সেটাই আমাদের সাথে শেয়ার করেছেন। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2014 সালের কোনো এক শীতের রাতে। ঘটনাটি ঘটে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার একটি গ্রামে। উনি ওখানে একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। হেফজ বিভাগে উনি লেখাপড়া করছিলেন। তো হেফজখানায় ওনার মতো আরও অনেক ছাত্রই ছিল। ওই সময় ওনার বয়স ছিল 13 কি 14 বছর। ওনাদের হেফজখানাটা দোতলা বিশিষ্ট ছিল। আর হেফজখানার নামটা, বিশেষ করে মাদ্রাসার নামটা ছিল আশরাফুল উলুম মাদ্রাসা। ভালোই চলছিল সবকিছু। শীতকালে মুন্সিগঞ্জের বিভিন্ন মাদ্রাসাগুলোতে আলু কালেকশনের একটা সময় আসে। মাদ্রাসার বাচ্চারা ওস্তাদদের সাথে আলু কালেকশন করেন। বাংলাদেশের এই জেলাটা, বিশেষ করে মুন্সিগঞ্জ জেলার কথা বলছি, এই জেলায় কিন্তু আলু উৎপাদন সবচেয়ে বেশি হয়। আলু উৎপাদনে অধিকাংশ বছরই শীর্ষে থাকে হচ্ছে মুন্সিগঞ্জ জেলা। অন্যান্য জেলা আলু হয়, বগুড়াতেও হয়, অন্যান্য জায়গায় হয়, তবে মুন্সিগঞ্জের আলু সবচাইতে বেশি পাওয়া যায়। আলুর সিজনে ব্যাপক আলু কালেকশন করা হয়, সেগুলো বিক্রি করে মাদ্রাসার যে ব্যয় হয় সেই ব্যয়ের একটা বড় অংশ নির্বাহ করা হয়। এই জন্য বিভিন্ন সময় এই আলু কালেকশনের অর্থে অনেক খরচ নির্বাহ করা সম্ভব হয়, যেহেতু ওখানে একটা বড় ফসলটাই হচ্ছে আলু। তো ওই শীতের ওই সময়টাতে আলু কালেকশন চলছিল। মাসব্যাপী একটা আলু কালেকশনের মৌসুম চলছিল মাদ্রাসাতে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে ওনারা আলু কালেকশনে যেতেন। সাথে ওনাদের হুজুররা চেষ্টা করতেন যাওয়ার জন্য। এখন হুজুর ছিলেন ওই মাদ্রাসায় মাত্র 3 জন। এখন 3 জন হুজুরের পক্ষে তো সব দলের সাথে যাওয়া সম্ভব না। তো বিভিন্ন গ্যাপে গ্যাপে এক সময় এক দলের সাথে যেতেন, আরেক সময় অন্য দলের সাথে যেতেন, এইভাবে আর কি হুজুররাও তাদের সাথে থাকতেন। একদিন আলু কালেকশন করে ওনারা আসছেন। আসার পর রাত্রে শুয়ে পড়েছেন। রাত আনুমানিক 1টা কি 1:30টা হবে। হঠাৎ করে এই নিজাম ভাইয়ের ওয়াশরুমে যাওয়ার খুব চাপ হয়। তো উনি ওয়াশরুমে যাবেন। ওয়াশরুমটা মাদ্রাসার বাইরে বলতে মাদ্রাসার পাশে বড় করে কমন ওয়াশরুম আছে অনেকগুলো। তো ওয়াশরুমের বাইরে আবার কল রয়েছে, ওখানে একটা জাম্বুরা গাছ রয়েছে। আর মাদ্রাসার পাশে বিশেষ করে এই যে কলপার, ওই কলপারের একটা সাইডে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে আলুর ক্ষেত রয়েছে। তো উনি যে যাবেন, নিয়ম হচ্ছে যে কেউ যদি রাতের বেলা বাইরে বের হয় অবশ্যই কাউকে ডাক দিয়ে সাথে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় কিন্তু তীব্র শীত পড়েছে, ডিসেম্বর মাসের এরকম একটা সময় হবে আর কি। তো ওনার যেখানে সিট ছিল, মানে যেখানে উনি ঘুমাতেন, দরজার পাশে একজন ঘুমাতো, তার নাম হচ্ছে রফিক, এই নিজাম ভাইয়েরই বন্ধু। এই রফিক ছিল বেশ কৃষ্ণবর্ণের, মানে খুবই কালো, আর ও সাদা গেঞ্জি পরতো, যার কারণে এই সাদা গেঞ্জিতে তাকে মানাতো ভালো। ও সবসময় সাদা গেঞ্জি পরতো। তো লেপ মুড়িতে শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন এই রফিক। নিজাম ভাই তো তাকে ডাকাডাকি করছেন, রফিক আর ওঠে না কোনোভাবেই। অনেক অনুনয় বিনয় করার পর রফিক উঠছে। রফিক যাবেই না, এই শীতের মধ্যে বেরি হবে না। রফিক একটা পর্যায়ে উঠে দুজন বাইরে বের হয়েছে। নিজাম ভাই চলে গেছেন ওয়াশরুমে। এদিকে রফিক কি করেছে, সে একটা জায়গায় বসেছে, একটা সিঁড়ির উপর বসে হেলান দিয়ে ওখানেই ঘুমিয়ে গেছে। নিজাম ভাই বাইরে বের হওয়ার পর রফিককে ডাক দিয়েছে, সেই রফিক ওঠ, একটু কল চাপ দে, আমি অজু করব। তখন তো অনেক শীত পড়ছে, তখন রফিকও তো ঘুমের একটা ঝুল কাটে নাই তার। রফিক আবার নিজাম ভাইকে বলছে যে এত রাত্রে অজু করবি, এখন শুয়ে পড়, ফজরের সময় যখন ডাক দেবে তখন উঠে অজু করিস, এখন আমার কল চাপতে বলতেছিস। নিজাম ভাইয়ের আবার সবসময় অজু অবস্থায় থাকার একটা অভ্যাস ছিল, যেটা এখনো আছে। তো উনি বলছেন যে দে না, একটু চাপ দে, আমি অজু করে নেই। কিন্তু এই রফিক সে চাপ দিবে না, মানে কল চাপ দিবে না। একটা পর্যায়ে এই নিজাম ভাই বলেন, আচ্ছা তোর যদি চাপ দিতে ইচ্ছা না করে তাহলে তুই চলে যা, আমি অজু করে তারপর আসতেছি। তখন রফিক রেগে যায়, বলে যে ও এতক্ষণ তোমার জরুরত ছিল,
আমাকে পারলে কোলে করে নিয়ে চলে আসতা, আর এখন যেই না বলছি কল চাপবো না, এখন আমারে বলতেছো চলে যাইতে না। এই হলো উপকারের প্রতিদান। উনি আবার বলছেন যে তুই এখানে বসে থেকে কি করবি, তুই যদি কল নাই চাপিস তাহলে এখানে বসে থেকে আমার সাথে তো লাভ কি, তুই যা যা ঘুমা। তো এক কথায় দুই কথায় আসলে এই রফিক খুব রেগে যায়, তার সাথে কথা কাটাকাটি হয়, সে হন হন করে হেঁটে মাদ্রাসার দিকে চলে যায়। এদিকে উনি অজু করছেন চাপ কলে, অজু করতে করতে যখন মাথা মাসেহ করার যে সময়টা আসে আর কি, তো মাথা যে মাসেজটা করবেন আর কি, মাথা মাসেহ করার জন্য উনি যখন একটু সোজা হয়ে দাঁড়িয়েছেন, যখন দুই হাত মাথার উপরে উঠিয়েছেন, তখন ওনার নজর যায় সামনের দিকে, ওই যে আলু ক্ষেত ওই দিকে। ওনার হাত তখনও ওনার মাথার উপরেই আছে, উনি হাত তখনও পেছনেও নেন নাই সামনেও নেন নাই। উনি দেখেন ওই যে রফিক, যে ছেলেটা সাদা গেঞ্জি পরা ছিল, ওই ছেলেটা আলু ক্ষেতের ভিতর দিয়ে হন হন করে হেঁটে চলে যাচ্ছে। তখন নিজাম ভাই চিন্তা করেন কি ব্যাপার, রফিকের যাওয়ার কথা ছিল মাদ্রাসার দিকে, ও এই এত রাত্রেবেলা আলু ক্ষেতের ভিতরে যায় কেন, কি হলো ওর, কানা ভুলোই ধরলো না তো আবার। উনি প্রথমে চিন্তা করছেন উনি যেটা দেখছেন ঠিক দেখছেন তো, তো উনি দাঁড়িয়ে থেকে ওই অবস্থাতেই দেখছেন যে এই রফিক হনহন করে আলু ক্ষেতের ভিতর দিয়ে একটা আইল ধরে হেঁটে চলে যাচ্ছে, একটা দুইটা করতে করতে কয়েকটা ক্ষেত পারও করে ফেলেছে। উনি পেছনে ডাকছেন, এই রফিক রফিক দাঁড়া দাঁড়া, কোথায় যাস কোথায় যাস। উনি ওই অজু করা বাদ দিয়ে রফিকের পিছনে দৌড়ানো শুরু করেছেন, যে না জানি কোনো এক বিপদ হয়। তো উনি রফিকের পিছনে হাঁটা শুরু করেছেন, একটা পর্যায়ে দৌড়াচ্ছেন, আইলের ভিতর দিয়ে আসলে দৌড়ানো যায় না, একটু জোরে হাঁটা যায় কোনো মতে আর কি। তো হঠাৎ করে কি হয়, মনে হলো একটা বাতাস এসে তার চোখে লাগলো, এবং ওই বাতাসের সাথে কোনো একটা ধুলি কণা বা মাটির কণা তার চোখের ভিতরে চলে যায়। কিছু সময়ের জন্য উনি চোখ বন্ধ করে ফেলেন। এরপর যখন উনি চোখ খোলেন, তখন উনি দেখেন যে সামনে কেউ নাই। অবাক কাণ্ড, রফিক কোথায় গেল, এখনই তো ছিল, এই এত অল্প সময়ের মধ্যে সে কোথায় হাওয়া হয়ে গেল। এমন সময় পেছন থেকে একজন ডাকছে। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই যে টিউবওয়েল, যেটা চাপকল, ওখানে রফিক দাঁড়িয়ে আছে এবং বলছে, এই নিজাম নিজাম এদিকে এদিকে, তুই ওখানে কি করিস। উনি দূর থেকে একটা জিনিস খেয়াল করেন যে রফিক কিন্তু কালো সাদা গেঞ্জি পরা, কিন্তু ওখানে যে দাঁড়িয়ে আছে কলপারের কাছে, তখন কিন্তু এই নিজাম ভাই প্রায় 5টা ক্ষেত পার হয়ে চলে আসছেন। ওইখান থেকে রফিককে স্পষ্ট দেখা যাচ্ছে, শুধু তাই না, রফিকের হাত, এমনকি হাতের আঙ্গুল যে কয়টা সেটাও বোঝা যাচ্ছে, মনে হচ্ছে ওর শরীরটা চকচক করছে। উনি তখন তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে রফিকের কাছে যান, কাছে গিয়ে বলেন, কি ব্যাপার তুই এখানে, আমি না একটু আগে তোকে এখানে দেখলাম, এখানে তুই কিভাবে আসলি। তখন রফিক বলছে যে আরে আমি মাদ্রাসায় চলে গেছি, হঠাৎ করে মনে হলো যে কি ব্যাপার তুই আসিস না কেন, তোর সাথে ঝগড়াঝাটি করলাম, এই জন্য তোকে আবার দেখতে আসলাম, এসে দেখি তুই নাই, তুই মাঠের ভিতরে হেঁটে যাচ্ছিস, এই জন্য তোকে ডাক দিলাম। ওই সময় নিজাম ভাইয়ের কেমন যেন মনের মধ্যে একটু খটকা লাগে। উনি চিন্তা করলেন রফিককে একটু গায়ে হাত দিয়ে দেখি না আসলে এটা রফিক কিনা। আবার চিন্তা করলেন যে একটু আগে ওর সাথে ঝগড়াঝাটি হলো, আবার যে উঠে আমাকে দেখার জন্য আসছে, এটাই তো বেশি, তা না হলে এখন একটা বিপদে পড়ে যাইতাম। এখন যখন ঠান্ডা হাত ওর গায়ে লাগাবো, অজু করা হাত, হাত তো বরফের মতো ঠান্ডা হয়ে আছে, এখন ও তো আবার রেগে যাবে, রেগে একটা কিল ঘুষি না মেরে বসে। তখন উনি চিন্তা করেন, থাক ওর গায়ে আর হাত দিব না, মাদ্রাসার ভিতরে চলে যাই। ওই সময় রফিককে বলছেন, রফিক চল মাদ্রাসায় চল। রফিক বলে যে না আমি আসতেছি, তুই যা, আমি একটা গামছা রেখে চলে গেছি এখানে, গামছাটা নিয়ে আসতেছি, তুই যা শুয়ে পড়, আর আমি একটু ওয়াশরুমেও যাবো, এরকম কথা বলে আর কি। তখন নিজাম ভাই আর কিছু বলেন না, যেহেতু একটু ভয় পেয়েছেন উনি দ্রুত মাদ্রাসায় চলে যান। তো শুরুতেই বলেছি যে রফিক যেখানে থাকতো দরজার পাশে তার সিট ছিল, তার পাশে ছিল হচ্ছে নিজাম ভাইয়ের সিট। নিজাম ভাই দরজা দিয়ে ঢুকে তো অবাক হয়ে যান, আরে রফিক দেখি দিব্যি শুয়ে আছে এখানে এবং ঘুমাচ্ছে। এত তাড়াতাড়ি রফিক কিভাবে আসলো, রফিক তো ওয়াশরুমে গেল, আমি আগে আসলাম, রফিক কিভাবে আসলো আর এসেই ঘুমিয়ে গেল। তো ওই সময়ে রফিককে উনি আর ডাকেন নাই। পরের দিন সকালবেলা এই বিষয়টা রফিকের সাথে শেয়ার করেন। রফিক বলেন, আমি তো তোর সাথে ঝগড়াঝাটি করে এসে শুয়ে পড়ছি, আমি তার বাইরেই বের হই নাই।
এই বিষয়টা ওনার ওস্তাদকে জানান যে রাত্রে এই ঘটনা ঘটেছে। ওস্তাদ বিষয়টা শোনেন, তবে এইটা হওয়ার পর উনি যে খুব বেশি ভয় পেয়েছেন বিষয়টা এরকমও না, জ্বর আসছে বা ঝাড়ফুঁক করছেন বিষয়টা এরকম না, বিষয়টা ওখানেই শেষ হয়ে যায় আর কি। তো আলু কালেকশনও শেষ হয়ে যায়। এর মধ্যে একদিন হয় কি, তার যিনি ওস্তাদ হুজুর এই নিজাম ভাইকে ডেকে বলেন যে তোমার বাবার সাথে তো দেখা হয়েছিল, তোমাদের বাসায় পিঠা বানাবে, তোমাকে ছুটি দিতে বলেছে, যাও তুমি বাসায় যাও, কিছুদিন বাসায় থেকে আসো। তো ওনার বাড়ি তো মুন্সিগঞ্জের মুক্তারপুরের আধারিয়াতলা নামক স্থানে। তো উনি যখন বাড়িতে যাবেন তখন ওস্তাদ খুব স্নেহ করতেন তাকে, 40টা টাকা দিয়েছিলেন, 2টা 20 টাকার নোট। ওনারা যেই গ্রামে আসলে থাকতেন বা যেই গ্রামে ওই মাদ্রাসাটা, ওখান থেকে আগে টঙ্গিবাড়িতে আসতে হয়, টঙ্গিবাড়ি থেকে আবার মুক্তারপুর আসতে হয় আর কি। তো ওখান থেকে ওইভাবেই চলে আসেন, 20 টাকার মধ্যেই আসা হয়ে যেত ওই সময় প্রেক্ষাপটে যে ভাড়াটা ছিল আর কি। আর যে 20 টাকা, ওই 20 টাকাটা প্রায় 1 বছর ব্যাগের মধ্যেই ছিল, উনি আর বের করেন নাই। বাড়িতে আসেন, আসার পর পিঠা বানানো হয়, ওনার মামা মামিরা আসছিলেন, পিঠা বানানো হয়েছিল আর কি। অল্প কিছুদিন বাড়িতে থাকার পর উনি আবার চলে যান মাদ্রাসায়। মাদ্রাসাতে যাওয়ার অল্প কিছুদিন, হয়তো বা 2 সপ্তাহ হয়েছে সর্বোচ্চ। এর মধ্যে হঠাৎ করে এই নিজাম ভাইয়ের বাবা আসেন। বাবা এসে হুজুরের সাথে কি যেন কথা বলেন। এরপরে হুজুর জানান যে নিজাম, তোমাকে আর এই মাদ্রাসায় পড়তে হবে না, তুমি চলে যাও। উনি তো পুরোই অবাক, কি হলো, হঠাৎ করে আমাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হচ্ছে না কি, আমার অপরাধটা কি? তখন ওনার বাবা বলেন যে না, এটা কোনো অপরাধ না, তোমার এখানে পড়ার দরকার নাই, সমস্যা আছে, চলো অন্য জায়গায় পড়বা তুমি। আসলে হঠাৎ করে এরকম একটা ব্যাপার হয়ে গেল। মাদ্রাসার পরিবেশ, সেখানকার স্টুডেন্ট, সেখানকার উস্তাদদের সাথে বেশ ভালো একটা আন্তরিকতা হয়ে গিয়েছিল, মাদ্রাসাটা তার মনে ধরে গিয়েছিল। হঠাৎ করে এটা পরিবর্তন করবেন, ছোট মানুষ, এটা কখনো আশা করে না। এটা ওনার মনোজগতে বেশ বড় একটা ধাক্কা লাগে যে কেন আমাকে হঠাৎ করে বের করে দেওয়া হলো মাদ্রাসা থেকে। এই বিষয়টা আসলে ওনার মাথায় ধরে না। এরপর তাকে, মানে নিজাম ভাইকে, ঢাকার তামিরুল মিল্লাত যে কামিল মাদ্রাসা, ওখানে ভর্তি করা হয়। তো সেখানে ভর্তি হওয়ার পর হয় কি, উনি তো ছোট মানুষ, পড়াশোনার প্রচণ্ড চাপ, উনি এটা আসলে মানিয়ে নিতে পারছিলেন না। একটা পর্যায়ে উনি 17 বার হাফেজ হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পড়াশোনার চাপ আর নিতে পারছিলেন না। সেখান থেকে উনি আসলে বাড়িতে চলে আসেন, আর মাদ্রাসায় যাবেনই না। ওনার বাবা বলেছিলেন যে লেখাপড়া করবো, আবার চাপ কি, কিন্তু আসলে ওনার যে মনস্তাত্ত্বিক যে চাপটা, এটা উনি কাউকে বোঝাতে পারছিলেন না, শেষ পর্যন্ত উনি জানেনই। এরপর বেশ কিছু বছর উনি অন্য কাজ করেছেন, তারপর বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। উনি যখন সৌদি আরবে যাবেন, বাড়ি থেকে যখন তাকে এয়ারপোর্টে দেওয়ার জন্য, মানে নিয়ে সি অফ করার জন্য বা পাঠিয়ে দেওয়ার জন্য, সব ওনার বাবা আরও আত্মীয় স্বজন যারা ছিলেন আর কি, তারা আসছেন। বিভিন্ন সময় কিন্তু ওই মাদ্রাসা থেকে তাকে বের করে দেয়া বা বিদায় দেওয়ার, হঠাৎ করে মানে এরকম বিদায় দেওয়ার কারণটা ওনার বাবাকে জিজ্ঞেস করলে ওনার বাবা কোনো উত্তর দেয় নাই। ওনার মনের মধ্যে এই বিষয়ে একটা প্রশ্ন থেকেই গিয়েছিল, কি ছিল ওনার অপরাধ। ওই সময় ওই মাইক্রোর মধ্যে ওনার বাবাকে প্রশ্ন করছে, বাবা বলো তো আমার অপরাধটা কি ছিল, ওই মাদ্রাসা থেকে আমাকে কেন নিয়ে আসলা, হুজুররাই বা কেন আমাকে বের করে দিল, আমাকে বিদায় দিয়ে দিল এইভাবে, কোনো ধরনের কথাবার্তা ছাড়াই, কোনো ধরনের অপরাধ ছাড়াই। তখন ওনার বাবা বলেন যে আচ্ছা ঠিক আছে, এখন তো একটু বড় হয়েছো, এখন বিষয়টা বলা যায়। তখন ওনার বাবা একটা ভয়ঙ্কর বিষয় তুলে ধরেন, সেটা হচ্ছে ওই যে ওই রাত্রে 2014 সালের ওই শীতের রাত্রে রফিক এবং নিজাম ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটে আর কি, ওই রাত্রে এমন একটি ব্যাপার ছিল সেখানে যেটা কেউ জানতো না। সেটা হচ্ছে যে যখন এই রফিক ভাইয়ের সাথে নিজাম ভাইয়ের বাকবিতণ্ডা হচ্ছিল, তখন ওই জাম্বুরা গাছে 2টো জিন বসেছিল, বাবা এবং ছেলে। তারা কিন্তু পরহেজগার জিনও না, আবার খারাপ জিনও না, মানে মধ্যম কোয়ালিটির আর কি। তো ছেলে হচ্ছে অল্প বয়স্ক জিন, আর বাবা মধ্যবয়স্ক একজন জিন। ওই ছেলে জিন বাবাকে বলে যে বাবা, এই রফিক নামের ছেলেটা তো মাদ্রাসায় মনে হচ্ছে ঢুকে যাবে, আর ছেলেটা, এই নিজাম ছেলেটা উজু করে তারপর ঢুকবে, আমি একটু এই নিজাম ছেলেটাকে ভয় দেখাতে চাই। তখন ওর বাবা বলেন যে না, মাদ্রাসার ছাত্রদেরকে এভাবে ভয় দেখানো উচিত না।
ভয় দেখানোর পর যদি ওদের কোনো ক্ষয়ক্ষতি হয় তখন তোদের ওস্তাদ তো আমাদেরকে ডাকবে, তখন কি জবাব দিব? আর তুমি ছোট, তোমার শাস্তি আমাকে পেতে হবে, সুতরাং এসব চিন্তা বাদ দাও। এদিকে তার সন্তান নাকি খুব করে বাবাকে ধরছে, বাবা একটু ভয় দেখাবো, একটু সামান্য একটু ভয় দেখাবো, ওর কিছুই হবে না। তখন নাকি ওই বাবা জিনটা অনুমতি দেয়, ঠিক আছে এমন কোনো কাজ করবা না যাতে করে বেশি ভয় পায়। তখন আর কি ওই যেই ছেলে জিনটা সে ওই রফিকের মতো বেশ ধরে আলুর ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। আলুর ক্ষেতের মধ্যে দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, এরপরে এই যে বাতাসটা এসে লাগে, তারপর তার চোখের মধ্যে একটা বালুর কণা বা মাটির কণা ঢোকে, এটাও ওই বাচ্চা জিনেরই কারসাজি ছিল। যখনই সে চোখ খুলবে সামনে ভয়ঙ্কর কিছু একটা দেখবে। যখনই বাবা জিনটা টের পেয়েছে যে তার ছেলে সাংঘাতিক কোনো কিছুর রূপ ধরতে যাচ্ছে, ছেলেটাকে ভয় দেখাতে যাচ্ছে, এখন এই ছেলেটা মারাত্মক ভয় পাবে, তখন তো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে ছেলেটার। তখন উনি কি করেছেন, সাথে সাথে পেছন থেকে আবার ওই রফিকের রূপ ধরে তাকে ডাক দিয়েছেন। এরপর তার ছেলে আর ভয় দেখাতে পারে নাই। নিজাম ভাই তো চলে আসেন, মাদ্রাসায় ঢুকে গেছেন, তারপর বিষয়টা তো ওরকমই। এর মধ্যে হয় কি, এই যে ওস্তাদ, এই ওস্তাদের এক বন্ধু ছিল, ছাত্র ভাই, মানে তারা একসাথে লেখাপড়া করতেন। উনি থাকতেন চুয়াডাঙ্গাতে। উনি আবার এই প্যারানর্মাল বিষয়গুলোতে বেশ এক্সপার্ট। তো তার ছাত্র ভাইয়ের সাথে কোনো কারণে তার ওস্তাদ দেখা করতে গেছেন, গল্প গুজব হচ্ছে, কথা প্রসঙ্গে এই বিষয়টা বলে যে এরকম মাদ্রাসায় এরকম একটা ঘটনা ঘটছিল আমার এক ছাত্রের সাথে। এই বিষয়টা শোনার পর এই বিষয় সম্পর্কে আরেকটু কৌতূহলী হয়ে যান ওই ওস্তাদের ছাত্র ভাই। তিনি তার কাছে থাকা একটা জিনকে এই বিষয়ে তথ্য নিতে বলেন, যে বিষয়টা কেমন কেমন হয়ে গেল, কারণটা কি, এটা কেন এরকমটা হলো, এরা কি দুষ্টু জিন না ভালো জিন না কি, এখনো কি এদের পিছনে পড়ে আছে, এই তথ্যটা জানার দরকার ছিল। অল্প সময়ের মধ্যেই একটি তথ্য জানায় সেই জিনটা, সেটা হচ্ছে যে কোনোভাবেই এই নিজাম ভাই যেন এই মাদ্রাসা না পড়ে। কারণ হচ্ছে এই যেই বাচ্চা জিনটা, এই বাচ্চা জিন ভয় দেখানোর চেষ্টা করেছে, তার বাবা ভয় দেখাতে দেয় নাই। এরপরে তার বাবা ওই বাচ্চা জিনকে বেশ বকাঝকা কি করেছে, যে তুমি আমাকে কি বলছিলা, তুমি কি করতে যাচ্ছিলা, এই ছেলেটার বড় ধরনের ক্ষতি হইলে তখন কি জবাব দিতাম, তুমি কাজটা ভালো করো নাই, এরকম খুব বকাঝকা করছে। ছেলেও বাবার উপরে রাগ করছে যে আমার বাবা আমাকে এরকম বকাঝকা করতেছে। তো বাবাকে সে বলছে যে ঠিক আছে, আমি তো ওকে ভয় দেখাতে পারলাম না, তুমি কি সবসময় আমাকে পাহারা দিয়ে রাখবা নাকি, যদি আমি সুযোগ পাই এই নিজাম ছেলেটাকে আমি আবার ভয় দেখাবো। তো এই ব্যাপারটা যখন জানাজানি হয়, তখন মূলত এই জিন হয়তোবা অন্য কোনো জিনকে বলেছে যে ছেলেটা যেন না পড়ে, বা এইভাবে কোনো কিছু একটা হয়েছে আর কি। যোগাযোগ যখন হয়েছে, ওই যিনি বাবা জিন সেই হয়তোবা ওই জিনকে অনুরোধ করেছিল যে এই ছেলেটা যেন মাদ্রাসায় না পড়ে, তাহলে আমার ছেলে এসে আবার ভয় দেখাবে, তখন আর একটা ঝামেলা হবে। ওই কারণেই মূলত হুজুর যখন ওই চুয়াডাঙ্গা থেকে ফেরত আসছে, আসার পরপরই এই নিজাম ভাইয়ের বাবাকে নক দিয়েছে, মোবাইলে কল করে দেখা করতে বলেছে। এরপর হচ্ছে মাদ্রাসা থেকে বিদায় দিয়ে দিয়েছে। কারণ নিজাম ভাই যদি ওই মাদ্রাসায় পড়তেন, বিশেষ করে নিজাম ভাই একটা বাসায় লজিং থাকতেন, মানে সেখানে যে খাবার রান্না করা হতো সেই খাবারগুলো উনি নিয়ে আসতেন, খাওয়া দাওয়া করতেন। সেই লজিংওয়ালা ওই বাড়ির লোকজন তাকে খুবই ভালোবাসতেন। ওই যাওয়ার পথটাতে ভয় দেখানোর একটা বড় ধরনের সম্ভাবনা ছিল। ওখানে ভয় দেখালে নিজাম ভাইয়ের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত। তো এই জন্যই খুব দ্রুততার সাথে ওনাকে ওই মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়, যেটা নিজাম ভাইয়ের কাছে খুব কষ্ট লেগেছিল। উনি আসলে বুঝতেই পারেন নাই যে কেন এমনটা করা হলো, ওস্তাদ কেন হঠাৎ করে তাকে বের করে দিলেন। মূলত ওনার ভালোর জন্যই তাকে বের করে দিয়েছিলেন, তা না হলে বড় ধরনের একটা বিপদে উনি পড়তে পারতেন। এটা অনেক পরে জেনেছিলেন। তো আমাদেরকে জানিয়েছেন যে নিজাম ভাই ওনার সেই ওস্তাদ, তার সাথে আর পরবর্তীতে যোগাযোগ হয় নাই, উনি এখন কোথায় আছেন বলতে পারেন না। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আম গ্রাম থেকে মোহাম্মদ রাব্বি খান ভাইয়া। ওনার গ্রামের পাশের গ্রামের নাম হচ্ছে চালিনগর। এই ঘটনাটি মূলত ওই গ্রামেই ঘটেছে। তো কথা না বাড়িয়ে ঘটনা শুরু করে দেই।
ওই গ্রামে একটি কবরস্থান রয়েছে, অনেক পুরাতন একটি কবরস্থান। ওই কবরস্থানকে ঘিরে অনেক কথা প্রচলিত আছে, অনেকেই ভয় টয় পেয়েছে। তো ওই কবরস্থানে একটা সময় অনেক ঝোপ জঙ্গল ছিল। স্বাভাবিকভাবেই মানে আগের দিনগুলোতে, এই ঘটনাটি যখন বলছি সময়টা কিন্তু 1975-76 সাল এইরকম সময়ের ঘটনা আর কি। এক্সাক্ট সালটা ওনারা বলতে পারেননি, তবে আমাকে ধারণা দিয়েছেন যে এরকম একটা সময়। ওই সময়ে গ্রামে শেয়ালের উপদ্রব ছিল মারাত্মক। কবরস্থানে যেমন শেয়ালের উপদ্রবের কারণে লাশ রাখা দায় হতো, ঠিক তেমনি বাসাবাড়িতে হাঁস, মুরগি, কবুতর এগুলোও রাখাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, কারণ শেয়াল এসে আক্রমণ করত। যাই হোক, কবরস্থানে যাতে লাশ শেয়াল এসে তুলতে না পারে এই কারণে গ্রামবাসী পরামর্শ করে ওই কবরস্থানের ঠিক পাশেই একটি ছোট্ট ঘর তৈরি করে দেয় এবং গ্রামের একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় কবরস্থান রাতের বেলা পাহারা দেওয়ার জন্য। দিনের বেলা অনেক সময় শেয়াল আসে, যেহেতু ঝোপ জঙ্গল ছিল স্বাভাবিকভাবেই মানে অনেক সময় দূর থেকে দেখা যেত না শেয়ালকে, কিন্তু শেয়াল ঠিকই সে তার কাজ করত। যাই হোক, রাতের বেলা শেয়ালের উপদ্রবটা যেহেতু বেড়ে যেত, এই জন্য ওই লোকটি রাতের বেলা কবরস্থান পাহারা দিত। ওনার পাহারার কারণে মাঝে মাঝেই রাতের বেলা ওনার ঘর থেকে বাইরে বের হতো। উনি বেসিক্যালি দিনের বেলায় ঘুমাতেন, রাতের বেলা সবসময় যে বাইরে থাকতেন তা না, ঘরে থাকতেন বের হতেন, ঘরে থাকতেন বের হতেন, এরকম একটা অবস্থা। প্রথম দিকে ওনার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু হঠাৎ এক রাতে ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। উনি যখন শুয়েছিলেন, কবরস্থানের ভেতর থেকে উনি খচমচ খচমচ শব্দ পাচ্ছিলেন। তখন ছিল আবার শীতকাল, তো যার কারণে চারদিকে শুনশান নীরবতা ছিল, অনেক দূরের আওয়াজও স্পষ্ট শোনা যেত। উনি যখন ওই খচ 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 আওয়াজ শুনতে পাচ্ছেন, উনি মনে করেছেন হয়তোবা কোনো শেয়াল কবরস্থানে এসেছে। এই চিন্তা করে উনি ঘরের ভেতর থেকে একটি লাঠি নিয়ে দরজা খুলে বের হয়েছেন। যখন উনি বের হয়েছেন তখন উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই কবরস্থানের গেটের কাছে সাদা একটি ঘোড়া এবং ঘোড়ার উপর একজন মানুষের মতো কিছু একটা বসে আছে, কিন্তু উনি ঘোড়ার পেছন থেকে দেখতে পাচ্ছিলেন, মানে সামনে থেকে দেখতে পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করেন যে এত রাত্রে ঘোড়ার উপরে কে বসে আছে, যেহেতু কবরস্থানের গেটের বাইরে আছে, হতে পারে উনি কবর জিয়ারত করতে এসেছেন। আর একটা বিষয় বলে রাখি প্রিয় লিসেনার্স, আগেকার যুগে যারা খুব সম্ভ্রান্ত বা বনেদি পরিবারের মানুষ ছিলেন তারা ঘোড়া ব্যবহার করতেন, আর যাদের সাদা ঘোড়া ছিল সাধারণত এই ধরনের লোকেরা সাদা ঘোড়াটা ইউজ করতেন আর কি। তো যেহেতু তখনও তখন তো মুক্তিযুদ্ধের ঠিক পরবর্তী সময়, তখন তো গ্রামগঞ্জে এরকম গাড়ি বা ভ্যান, সাইকেল তখনও এতটা চলাচল করে না, তখনও কিন্তু বেশ কিছু লোক ঘোড়া ইউজ করত। ওই চিন্তা করেই উনি চিন্তা করেছেন, ভেবেছেন যে আসলে কে এখানে দাঁড়িয়ে আছে, যাই একটু দেখি, কথা বলি। উনি কোনো ভয়ানক বিষয় চিন্তা না করেই উনি আস্তে আস্তে ঘোড়ার সামনে চলে যান, পেছন দিক থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে চলে যান। সামনে যাওয়ার সাথে সাথেই উনি যেটা দেখতে পান, এটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন ওই ঘোড়াটির মাথা নেই, আর ঘোড়াটির উপর যিনি বসে আছেন তারও মাথা নেই। তার মাথা নেই, কিন্তু বুকের উপর দুটি চোখ স্পষ্ট দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন এবং চিৎকার দিয়ে দৌড়ে উনি ওনার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। যখন সকাল হয়ে গেছে, এরপর উনি ঘর থেকে বাইরে বের হয়েছেন। যাদের সাথে দেখা হয়েছে উনি সবাইকে বলেন যে রাত্রে একটা ঘটনা ঘটেছে। তখন লোকজন বলেছে যে আসলে এখানে কবরস্থানটা তো অনেক পুরাতন, অনেক সময় অনেক কিছু দেখা যায়, মানুষ ভয় পায়, তো তুমি এগুলো পাত্তা দিও না, তুমি সাহস রেখো। সবাই তাকে এই বলে সান্ত্বনা দিয়েছেন, কারণ গ্রামবাসী জানতো কবরস্থানের আশেপাশে মানুষ কোনো না কোনো ভয়ানক জিনিস দেখতে পায় এবং অনেকেই ভয় পেয়েছে যেহেতু আগেই। তো যাই হোক, এই ঘটনার অল্প কয়েকদিন পরে ওনার সাথে আরো একটি ঘটনা ঘটে এবং এই ঘটনাটি ওনার জীবনকে শেষ করে দেয়।
যে ঘটনাটি ঘটেছিল এটা শুনতে আমাদের কাছে অনেকটা কমন বা সাধারণ মনে হয়, কারণ এরকম ঘটনা আমরা অনেকবার বলেছি, কিন্তু আসলে যার সাথে ঘটে উনি তো বুঝতে পারেন যে ঘটনাটি কত ভয়ানক ছিল। উনি যেহেতু রাতের বেলা মাঝে মাঝে বের হতেন কবর পাহারা দেওয়ার জন্য, তো ওইভাবেই উনি রাত্রে বের হয়েছেন। ওই কবরস্থান থেকে খুব কাছাকাছি বড় বড় দুটো তাল গাছ ছিল। উনি যখন হাঁটতে হাঁটতে কবরস্থানের এক পাশ থেকে আর এক পাশে গিয়েছেন, যেই পাশটাতে ওই তাল গাছ ছিল, উনি হঠাৎ করে দেখেন ওই তাল গাছের উপরে কিছু একটা, মানে অনেক বড় কিছু একটা। উনি ভালো করে খেয়াল করে দেখেন যে বিশাল আকৃতির একটি মানুষ, একটা তাল গাছে একটা পা আর একটা তাল গাছে আর একটা পা, মানে তাল গাছটা কাছাকাছি ছিল, মাঝখানে ডিস্টেন্স হয়তো বা 20-30 ফুট ছিল আর কি। তো এরকম একটা বিশাল আকৃতির মানুষ দাঁড়িয়ে আছে এবং ওই লোকটির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার পর উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা ওই পথ দিয়ে যে মানুষরা যাচ্ছিল তারা তাকে উদ্ধার করে। উদ্ধার করার পর উনি সবাইকে বিষয়টা খুলে বলেন এবং উনি বলেন যে এখানে উনি আর চাকরি করবেন না। উনি ওখানকার চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে যান। কিন্তু এই দ্বিতীয় ঘটনার পরে উনি যে শকড হয়েছিলেন, যার ফলে উনি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং আস্তে আস্তে উনি মারা গিয়েছিলেন। এই ঘটনার আরো অনেকদিন পরে আরেকটি ঘটনা ঘটে। মাঝে মাঝে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু মোহাম্মদ রাব্বি খান ভাইয়া 2017 সালে ঘটা এই কবরস্থানকে কেন্দ্র করে আরো দুটি বিষয়, মানে ঘটনা আমাকে বলেছেন। প্রথম যেটি, সেটি হচ্ছে রমজান মাসে ঘটেছিল। কারণ ওনাদের যে গ্রাম আম গ্রাম, ওই গ্রামে ওনাদের যে মসজিদ রয়েছে, রমজান মাসে ওই মসজিদের ইমাম সাহেব কোনো কারণে জরুরি প্রয়োজনে ছুটি নিয়ে অন্য কোনো এক জায়গায় চলে গিয়েছিলেন এবং নামাজ পড়ানোর দায়িত্ব ওই পাশের যে গ্রাম চালিনগর, ওইখানকার একটি মাদ্রাসার হুজুরকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তো উনি কি করতেন যে পাঞ্জেগানা নামাজ তো পড়াতেন, আর এশার নামাজের পরে তারাবির নামাজ পড়িয়ে উনি আবার চলে যেতেন। তো তারাবির নামাজ একদিন উনি পড়িয়ে চলে গিয়েছেন, আবার সাহরির পরে ওনাকে আসতে হবে, বা সাহরির সময়টা, কারণ সাহরি করে আসতে হবে, আজান দিতে হবে ওনাকে, মানে আজানের দায়িত্বটাও ছিল। তো উনি যে পথ দিয়ে আসতেন, ওই কবরস্থানের পাশ দিয়ে উনি আসতেন। বেশ খানিকটা এগিয়ে 3 রাস্তার একটি মোড় রয়েছে। ওই 3 রাস্তার মোড় কেন্দ্রিক আরো কিছু ঘটনা রয়েছে। ওই কবরস্থানটা পার হয়ে যখন 3 রাস্তার মোড়ে এসেছেন, ওই 3 রাস্তার মোড়ে একটা জায়গায় বাঁশঝাড় রয়েছে। তখন ছিল, এখন অনেকটা পরিষ্কার হয়েছে আর কি। আর ঘটনাটা খুব বেশি দিন আগের না, 2017 সালের ঘটনা। উনি যখন ওই 3 রাস্তার মোড় পর্যন্ত এসেছেন, হঠাৎ করে ওনার পায়ের নিচে উনি কিছু নরম নরম এবং পিচ্ছিল ওনার কাছে মনে হচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এরকম কিসের উপর পা দিলাম। উনি নিজ দিকে তাকিয়ে দেখেন যে ওনার হাতে টর্চ লাইট ছিল। টর্চ লাইটটি জ্বালিয়ে নিজ দিকে তাকিয়ে দেখেন যে ওনার 2 পাই একটি চওড়া পিচ্ছিল কোনো মাংসপিণ্ডের উপরে উনি দাঁড়িয়ে আছেন এবং সেই মাংসপিণ্ডটি লক লক করছে। উনি খেয়াল করেন যে এই মাংসপিণ্ডটি আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। ওই অন্ধকারে তো আসলে হঠাৎ করে টের পাননি, লাইট জানার পরে বুঝতে পেরেছেন। উনি দেখেন যে ওটি আসলে মাংসপিণ্ড ঠিক আছে, কিন্তু ওটি অনেক বড় আকৃতির একটি জিহবা। উনি উপর দিকে তাকিয়ে দেখেন ওই বাঁশঝাড়ের উপরে প্রকাণ্ড একটি মাথা, ভয়ানক চেহারা। সে হা করে আছে এবং মুখ থেকে ওই জিহবাটি বের করে দিয়েছে। ওই জিহবাটি বের হয়ে রাস্তার উপর পড়েছে এবং ওই জিহবার উপর উনি পা দিয়ে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য যখন উনি দেখেন, উনি প্রচন্ড জোরে এক চিৎকার করেন। চিৎকার করে উনি ওইখান থেকে ব্যাক করে চলে যান। উনি আর মসজিদে আসেননি। উনি যেহেতু আজানও দেননি, ফজর সময় মসজিদও আসেননি, গ্রামবাসী চিন্তা করে কি ব্যাপার, কি হলো। এরপরে উনি কয়েকদিন আর আসেনি। গ্রামবাসী খোঁজ খবর নেয়,
খোঁজ খবর নিয়ে জানা গেল উনি খুব অসুস্থ, আর ওনার না আসার কারণ তখন উনি সবাইকে খুলে বলেন যে রাতের বেলা ওই কবরস্থান পার হয়ে যে 3 রাস্তার মোড় রয়েছে সেখানে এসে উনি এমন একটি ভয়ানক ঘটনার মুখোমুখি হয়েছিলেন। যাই হোক, এই ঘটনার অল্প কয়েক মাস পরে, মানে একই সালের ঘটনা, 2017 সালের ঘটনা, যে ওই গ্রামে আরেকজন লোক রয়েছে, উনি রাতের বেলা মাছ ধরতেন। তো এক রাতে উনি মাছ ধরতে বের হয়েছেন, যখন ওই যে ওই কবরস্থান পার হয়ে 3 রাস্তার মোড়ের কাছে এসেছেন, তখন উনি দেখেন বেশ বড় আকৃতির নাদুস নুদুস একটি ছাগল। রাত বাজে তখন প্রায় 12:30 আনুমানিক। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, এত রাত্রে এত সুন্দর এত বড় একটি ছাগল। তো ছাগলটা দেখে ওনার লোভ লাগে, চিন্তা করে ছাগলটি ধরে নিয়ে যাই আমি। তো ওই চিন্তা করে উনি ছাগলটির কাছে যাচ্ছেন। তো উনি খেয়াল করছেন ছাগলটি ভয় পাচ্ছে না বা নড়াচড়াও করছে না। কিন্তু উনি যখন ছাগলটির একদম কাছে চলে যান, যখনই ছাগলটিকে ধরবেন, এমন সময় ছাগলটি এক লাফ দিয়ে ওখান থেকে প্রায় 10 হাত দূরে চলে যায়। তো উনি চিন্তা করে যে ছাগলটি তো বেশ শান্তশিষ্ট, একে সহজে ধরতে পারবো, আমি একটু ছাগলটির পিছু নেই। এই চিন্তা করে উনি ছাগলের আবারও কাছে চলে যান। আবারও যখন ধরতে গিয়েছেন, ছাগলটি আর একটা লাফ দিয়ে প্রায় আরো 10-15 হাত সামনে চলে যায়, মানে এক লাফে এত দূর চলে যাচ্ছে। উনি তখনও বুঝতে পারেনি যে স্বাভাবিকভাবে ছাগল কিন্তু এক লাফে এত দূর যাওয়ার কথা নয়, কিন্তু উনি লোভে পড়ে গিয়ে ওই ছাগলের পিছু পিছু উনি যেতে থাকেন। ওই ছাগলটি যে কাজটি করে সেটি হচ্ছে যে আবার তাকে ওই কবরস্থানের দিকে নিয়ে আসছে। ওখানে একটা ঈদগাহ রয়েছে, তো ওই ঈদগাহ এবং কবরস্থানের মিডিলে একটি বড় গাছ ছিল। ওই গাছের বড় বড় ডাল ছিল, শাখা পোশাখা ছিল। তখন ওনার সামনে ওই ছাগলটি এক লাফে একটি বড় ডালে উঠে যায়। তখন উনি বুঝতে পারে যে এত রাত্রে ছাগল দেখা, ছাগলটা এক লাফে এত দূর যাওয়া, আবার ছাগল তো গাছে উঠতে পারে না, এবং এত নিচ থেকে এক লাফে এত দূর উপরে উঠে গেল, এটা তো নিশ্চয়ই কোনো স্বাভাবিক ছাগল নয়। চাঁদের আলোতে উনি স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছিলেন, আর ওনার হাতে এমনিতেও লাইট ছিল যেহেতু রাতের বেলা মাছ ধরতে বের হতেন। তখন উনি যে কাজটি করেন যে উনি আবার বিড়ি খেতেন। তো উনি একটি বিড়ি ধরেন, তখন ওই উপর থেকে ওই ছাগলটি তাকে বলতে থাকে, তুই কি ভেবেছিস আগুন দেখলেই আমি তোকে কিছু বলবো না, তুই বেঁচে যাবি, এতই সহজ। এই কথা বলার পর উনি এতটা ভয় পেয়েছেন, উনি চিন্তা করেছেন যে আমার কাছে আগুন থাকার পরও এই জিনিসটি আমাকে ভয় দেখাচ্ছে, তাহলে তো আজকে আমি শেষ। এরপরে উনি সেন্সলেস হয়ে পড়েছেন। সকালবেলা ওই পথ দিয়ে যাওয়ার মানুষরা তাকে উদ্ধার করে এবং পরবর্তীতে সবাইকে উনি ঘটনাটি খুলে বলেন। এরপর উনি অসুস্থ হননি, ভয় পেয়েছিলেন ওই রাতের মতো, কিন্তু সেভাবে উনি অসুস্থ হননি। তার মানে প্রিয় লিসেনার্স, সত্যিকার অর্থে আসলে দুষ্টু জিন পরীরা ছাগল বা মানে লোহা বা আগুন দেখলে ভয় পায়, কিন্তু অনেক সময় ওরা যে ভয়টা, ওদের যে ভয় সেটা যে সবসময় যে প্রকাশ করবে এমনটি নয়। অনেক সময় ওদের ভয়টা আমাদের উপর চাপিয়ে দিতে চায় যে না, সে ভয় পায়নি, এমন একটি কথা বলে যাতে করে আমরা আমাদের হাতে থাকা সেই লোহা বা আগুনকে ফেলে দিই, আর যাতে করে সে সহজে আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে বা ক্ষতি করতে পারে। এই বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। আমরা কখনোই চাইবো না যে এই ধরনের ঘটনা আমাদের সাথে ঘটুক, কিন্তু যখন বা যদি কখনো এই ধরনের ঘটনার মুখোমুখি আমরা হই, তাহলে আমরা এতটুকু মাথায় রাখবো, জিনরা অবশ্যই লোহা এবং আগুন দেখলে ভয় পায়। তারা যত কথাই বলুক, হয়তোবা আমাদেরকে আরো ভীত সন্ত্রস্ত করতে এবং আমাদের মনোবল ভেঙে দিতে তারা এই কথাটি বলছে। যাই হোক, আশা করি ঘটনা আপনাদের ভালো লেগেছে। এটিই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার
স্বরূপনগর থানার 16 শারপুল ডাকবাংলো গ্রামের মোহাম্মদ ফিরোজ ইসলাম গাজী ভাই। তিনি চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, যে ঘটনাটি তিনি তার দাদার মুখে শুনেছিলেন। ঘটনাটি আজ থেকে 22 বছর আগের ঘটনা। সময় 2000 সাল। সময়টা ঠিক এখনকার মতো বর্ষাকাল ছিল। আমরা জানি যে ভারতের মুর্শিদাবাদ এবং মালদহ জেলা, এই দুইটা জেলার মধ্যবর্তী জায়গায়, সেই জায়গায় ভারত 1975 সালে একটি বাঁধ নির্মাণ করে। এই বাঁধের নাম ফারাক্কা বাঁধ। এই বাঁধে 109টি গেট রয়েছে। বাংলাদেশ থেকে 16.5 কিলোমিটার বাহিরে, মানে বাংলাদেশের সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে এই বাঁধটি অবস্থিত। কলকাতা বন্দরকে চালু করার জন্য বা সচল রাখার জন্য মূলত এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এই বাঁধ নির্মাণের ফলে খোদ ভারতের পশ্চিমবঙ্গই বিভিন্ন সময় বন্যায় কবলিত হয়েছে। আর পানির যখন প্রচন্ড চাপ থাকে, তখন ভারত এই বাঁধের বিভিন্ন দরজা খুলে দেয়। কারণ যদি খুলে না দেয় তাহলে ভারতের অংশে ভয়াবহ বন্যা দেখা দেয়, আর যখন খুলে দেয় তখন আমাদের এই অংশে ভয়াবহ বন্যা দেখা দেয়। তার মানে এই বাঁধটি উভয় দেশের জন্যই আসলে গলার কাটা। যাই হোক, 2000 সালে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, ভারত তখন এই ফারাক্কা বাঁধ খুলে দেয়, যার ফলে কি হয়, বাংলাদেশের অঞ্চলও বন্যা কবলিত হয় এবং ভারতের পশ্চিমবঙ্গ, মালদহ, উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন গ্রাম বন্যার পানিতে তলিয়ে যায়। তো সময়টা এমন ছিল যে এতটা পানি হয়েছিল যে আশেপাশে উঁচু স্থান খুব কমই পাওয়া গিয়েছিল। আর ওই গ্রামের একজন মানুষ, তার নাম ছিল গোবিন্দ বিশ্বাস। উনি হঠাৎ মারা যান এই বন্যার মধ্যে। আর মূল ঘটনা মূলত এই গোবিন্দ বিশ্বাসকে কেন্দ্র করেই। উনি মারা গিয়েছিলেন স্বাভাবিকভাবেই, তবে সমস্যা যেটা হয় সেটা হলো ওনাকে দাহ করা নিয়ে। কারণ সাধারণত গ্রামের শ্মশানগুলি নদীর ধারে হয়, আর তখন বন্যার কারণে কোথায় নদী কোথায় শ্মশান সবই পানির নিচে। শ্মশান, কবরস্থান সবকিছুই তলিয়ে গেছে। আর আগেই বলেছি, ঘটনার সময় কিন্তু ভরা বর্ষাকাল। তাই ঠিক করা হলো গ্রামের মাঠে যতদূর পর্যন্ত পানি উঠেছে তার থেকে কিছুটা দূরে তাকে দাহ করা হবে এবং কাজ শেষ হলে চিতার অবশিষ্ট অংশ ওই পানিতেই বিসর্জন দেওয়া হবে। তো এই পরিকল্পনা অনুযায়ী চিতা সাজিয়ে তার উপরে লাশকে শুইয়ে চিতায় আগুন দেওয়া হলো। ভালোভাবে আগুনও জ্বলছিল। এমন ভাবে 15-20 মিনিট চিতা জ্বলার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। ঘটনা কিন্তু দিনের বেলা, এবং বৃষ্টির পানিতে চিতা নিভে যায়। এমন অবস্থায় যারা দাহ করতে গিয়েছিল তারা একে একে সবাই গ্রামে ফিরে আসে। মাত্র 8 থেকে 10 জন মানুষ, যারা ওই লাশের অত্যন্ত কাছের ছিল, শুধু তারাই ওখানে ছিলেন। তো যাই হোক, বৃষ্টি মাথায়, খোলা আকাশের নিচে চিতা পুনরায় জ্বালানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আসলে কাঠগুলো এতটাই ভিজে গিয়েছিল কোনোভাবেই নতুন করে সেখানে আর কাঠ আনাও সম্ভব ছিল না, আর ওই কাঠ জ্বালানোও সম্ভব ছিল না। কিন্তু লাশ তো পুরোপুরি পড়েনি। এখন এই আধপোড়া লাশ তারা কি করবে? ওখানে যে পুরোহিত ছিল, কারণ আমরা জানি যখন লাশ দাহ করা হয় সেখানে একজন পুরোহিত থাকে, তো তার সাথে পরামর্শ করল সবাই। এখন যেহেতু পরিবেশ পরিস্থিতি ভালো ছিল না, একে তো বর্ষাকাল, তারপর বন্যা পরিস্থিতি, চতুর্দিকে পানি, মাঝখানে একটু উঁচু জায়গা পাওয়া গিয়েছে মাঠের মতো, সেখানে তারা এই কাজটি করেছে। তো এখন পুরোহিত পরামর্শ দিলেন যে যেহেতু এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাহলে আমরা কি করব, এখন আমরা এই আধা পোড়া লাশটি আমরা মাটি খুঁড়ে কবর দিয়ে দিই। পুরোহিতের পরামর্শে লাশের অন্যান্য আত্মীয় স্বজন তারা ওখানে একটি গর্ত খুঁড়ে ওই আধা পোড়া লাশকে কবর দিয়ে যে যার বাড়িতে চলে যায়। ওখানে আসলে যারা এসেছিলেন তারা তো কোনো গর্ত খোঁড়ার কোনো সরঞ্জামাদি নিয়ে আসেননি। তারা কাছাকাছি যতটুকু টুকটাক অস্ত্রপাতি পাওয়া গিয়েছিল দেশীয়, সেগুলো দিয়েই তারা গর্ত করেছিলেন। এই জন্য গর্তটা আসলে খুব বেশি গভীর হয়নি।
লোকজন চলে আসার পর মুষলধারায় আবারও বৃষ্টি শুরু হয়। মুষলধারার এই বৃষ্টিতে ওই যে গর্ত যেটি ঘুরে তারা মাটি চাপা দিয়ে এসেছিলেন, এই মাটি সরে যায় এবং সরে গিয়ে ওই লাশটির শরীর বিভিন্ন অংশ বের হয়ে যায়। যেহেতু বন্যা পরিস্থিতির কারণে যে কোনো উঁচু জায়গায় আমরা দেখি যে বিভিন্ন প্রাণী, কুকুর, বিড়াল, এগুলো কিন্তু বাঁচার তাগিদে সেই সমস্ত জায়গাগুলোতে আশ্রয় নেয়। আর যেহেতু ঘটনাটি এমন একটা উঁচু জায়গায় হয়েছিল, এই কারণে এই কুকুর, বিড়াল, শেয়াল তারা যে কাজটি করে সেটি হচ্ছে এই আধা পোড়া লাশটি তারা সেই গর্ত থেকে টেনে বের করে এবং টেনে হিচড়ে টুকরো টুকরো করে খেতে শুরু করে। ওই মাঠ ব্যাপী পচা মাংসের টুকরো, হাড্ডি ছড়িয়ে ছিটিয়ে থাকে। পচা দুর্গন্ধে ভরে গেল আশেপাশ। কিন্তু এখন তো কিছুই করার নেই। লাশ পচা হলো, সেটা যদি গোটা একটা শরীর হতো তাহলে পুনরায় মাটি চাপা দিলে সমস্যা মিটে যেত, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। তো যাই হোক, এর বেশ কিছুদিন পরে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়। আস্তে আস্তে বন্যার পানিও সরে যায়। এবার শুরু হয় নতুন ঝামেলা। আর ভয়ঙ্কর ঘটনা আসলে শুরু এখান থেকেই। ওই যে যারা লাশটা দাহ করতে গিয়েছিল এবং বৃষ্টির কারণে ফেরত চলে আসে, তারা একে একে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। ওই সেই লাশ পচা গলা অবস্থাতেই বলছে, তোরা আমার সাথে এমনটা কেন করলি? দেখতো আমার কি অবস্থা হয়েছে। এই বলে তার গোটা শরীরটা তাদের সামনে তুলে ধরে। যারাই স্বপ্নে দেখেছে তাদের সকলের বর্ণনা একই। সারা শরীরের মাংস পচে খসে পড়ছে, আর মাথার মগজগুলি পোকায় খেয়ে নাক ও কানের ছিদ্র দিয়ে বেয়ে পড়ছে। লাশটি বলছে, দেখ আমি শান্তিতে নেই, আর তোদেরকেও আমি শান্তিতে থাকতে দেব না, কারণ তোরা চাইলেই আরেকটু গর্ত করে আমাকে কবর দিতে পারতি, কিন্তু তা না করে এই কুকুর, বিড়াল, শিয়ালের জন্য আমাকে রেখে গেলি। তোদের জন্য কি আমি জীবিত থাকতে কিছুই করি নাই? আমার জন্য কি তোরা এতটুকুই কষ্ট করতে পারলি না? এই ধরনের কথা ওই লাশ বলতো, এবং ওই যে 8-10 জন যারা ছিল তারা প্রত্যেকেই এই স্বপ্নটা দেখত। তারা যখন এই স্বপ্নটা দেখত তখন তারা চিন্তা করলো, এখন তো আসলে কিছু করার নেই, কারণ ওই লাশের এখন আর অংশ বিশেষ পাওয়া যাবে না, কারণ বিভিন্ন প্রাণী সেটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলেছে। কিন্তু এখন কি করা যায়? তারা পরামর্শ করতে থাকে, কিন্তু এই পরামর্শের ভেতরেই কিছু ভয়ানক ঘটনা ঘটতে থাকে। এদের মধ্যে একজন রাতের বেলা বাজার থেকে ফিরছিল। বাজার থেকে ফেরার পথে একটি গাছের নিচে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। দূর থেকে তাকে চেনা যাচ্ছিল না স্বাভাবিকভাবেই, যেহেতু সন্ধ্যার পর, আর তার সাথে অন্য কোনো মানুষও ছিল না। কিন্তু গ্রামের মানুষ স্বাভাবিকভাবে কাউকে দেখলে তার পরিচয় জিজ্ঞেস করে। এটা আমাদের বাংলাদেশে আমরা এটা দেখতে পাই। স্বাভাবিকভাবেই তিনি তাকে জিজ্ঞেস করে, এই গাছের নিচে কে দাঁড়িয়ে? তখন কোনো কথা বলে না। তো উনি চিন্তা করে, কি ব্যাপার, চোর টোর নাকি? এই চিন্তা করে তিনি এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর তিনি ভয়ানক দুর্গন্ধ উনি অনুভব করেন, এবং উনি দেখতে পান যে সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে সেটি আর কেউ নয়, ওই যে তাদের সেই আত্মীয় গোবিন্দ। তার দেহ পচে মাংসগুলো খুলে পড়ছে। এই দৃশ্য দেখে উনি চিৎকার দিয়ে ওইখান থেকে দৌড়ে চলে আসেন। নিজের বাড়িতে এসে উনি সেন্সলেস হয়ে যান। পরবর্তীতে সবাইকে ঘটনাটি খুলে বলেন। ঘটনাটি কিন্তু এখানেই শেষ নয়। ওই 10 থেকে 12 জনের বা 8 থেকে 12 জনের যেই দলটি ছিল তাদের মধ্যে আরো একজন, উনি রাতের বেলা কোনো কারণে ঘর থেকে বাইরে বের হয়েছেন। তিনি দেখেন উঠোনের উপর একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি ভালো করে চাঁদের আলোতে দেখতে পান
যে ছায়ামূর্তিটি আর কেউ নয়, তাদের সেই নিকটাত্মীয় গোবিন্দ। এটি দেখে তিনিও মারাত্মক ভয় পান, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। আরো একজন ব্যক্তির সাথে আর একটা ঘটনা ঘটে। তিনি রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, ফেরার সময় টিনের চালের উপরে কোন একজন মানুষকে বসা দেখতে পান। তাকে বসা দেখতে পেয়ে তিনি জিজ্ঞেস করেন যে এই চালের উপরে কে বসে আছে। উনি চিন্তা করেছেন হয়তোবা চোর টোর বসে আছে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে উনি যখন কাছে যান এবং হাতে থাকা টর্চ লাইটটি ওই মানুষটির দিকে ধরেছেন, তখন তিনি দেখেন এটি আর কেউ নয়, সেই গোবিন্দ। তার দেহের অবস্থাও ঠিক একই রকম যেমনটা স্বপ্নে দেখেছিলেন, শুধু চেহারাটা দেখে বোঝা যাচ্ছে একটু একটু, আর সমস্ত শরীরের মাংস খুলে খুলে পড়ছে। এটি দেখে তিনিও বিকট শব্দে একটা চিৎকার করে ওঠেন। বাড়ির অন্য লোকজন চলে আসে, কিন্তু চালের উপর আর কাউকে দেখা যায় না। এরকম 3টি ঘটনা যখন ঘটে, তখন অন্য যারা ছিলেন সেখানে তারাও আতঙ্কিত হয়ে পড়েন, এবার তো আমাদের পালা, আমাদের সাথেও ঘটবে। তারা আর কাল বিলম্ব না করে একজন ভালো পুরোহিতের সাথে যোগাযোগ করেন এবং একজন তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন। তারা পরামর্শ দেন যে আসলে এভাবে লাশ ফেলে আসা ঠিক হয়নি, কারণ যে যেই ধর্মের মানুষই হোক, সে মারা যাওয়ার পর একটা প্রপার সৎকার করা, এটা অন্য মানুষের উপর দায়িত্ব হয়ে পড়ে। যেহেতু উনি হিন্দু ধর্মের মানুষ ছিলেন, তাদের উচিত ছিল, যেহেতু তখন দিনের বেলা ছিল, তাদের উচিত ছিল যে কোনো ভাবে অন্য জায়গা থেকে কাঠ নিয়ে এসে তার দাহ সম্পন্ন করা, অথবা খুব সুন্দরভাবে গর্ত করে গর্তটা গভীর করে সেখানে লাশটি কবর দেয়া। কিন্তু তারা দায়সারাভাবে কাজটি করেছে, এই জন্য এই ঘটনাগুলো ঘটছে। যাই হোক, এখন সেই পুরোহিত এবং তান্ত্রিক পরামর্শ দেন যে তাদের ধর্মের যে রিচুয়ালগুলো রয়েছে, যেমন শ্রাদ্ধ, তারপর পিণ্ডিদান, আত্মার শান্তির জন্য ওই যজ্ঞ ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে সেগুলো করার জন্য। এবং এগুলো করার পর সত্যি ওখানে আরো যারা ছিলেন, এই 12 জন, 8 থেকে 12 জনের মধ্যে যারা ছিলেন, তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি, সবকিছু ঠিক হয়ে যায়। প্রিয় লিসেনার্স, আমরা শুধু এই ঘটনা না, আমরা অনেক সময় আমরা যারা মুসলিম রয়েছি সেখানেও কিন্তু কিছু কিছু ঘটনা আমরা শুনতে পাই যে লাশ ভালো করে জানাজা দেওয়া হয়নি, গোসল দেওয়া হয়নি, বা শুধু মাটিতে পুঁতে রাখা হয়েছে। পরবর্তীতে ওই লাশটিকে একই রকম ভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, ভয় দেখাচ্ছে। পরবর্তীতে আবার তার জন্য দান সদকা বা পুনরায় সেই লাশটি সেখান থেকে তুলে জানাজা করে আবার স্বাভাবিকভাবে কবর দেওয়ার যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত ঘটনা কিন্তু যে শুধু হিন্দু ধর্মের বিষয় যে রয়েছে তা না, আমরা মুসলিম যারা আছি আমাদের সাথেও কিন্তু এই ধরনের ঘটনা আমরা অনেক শুনেছি।